আজকে আমাদের শেয়ার স্ট্রেংথ টপিকসের সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হলো শেয়ার স্ট্রেংথের ডেফিনেশনটা কি, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম শেয়ার স্ট্রেংথে যে বিষয়গুলো কন্ট্রিবিউট করে, লাইক ইন্টারলকিং, ফ্রিকশন অ্যান্ড কোহেশন, যে টার্মোলজিগুলো ছিল, তারা কিভাবে আমাদের একটা পার্টিকুলার সয়েলের স্ট্রেংথে কন্ট্রিবিউট করে এবং আলাদা আলাদা সয়েলে কোন কোন ফ্যাক্টরগুলো বেশি ইম্পর্টেন্ট সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা ফার্দার শেয়ার স্ট্রেংথের রিলেটেড আরো কিছু বিষয় আলোচনা করব। তো শুরুতেই আজকের লেকচারে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, ইউজ অফ মোড সার্কেল ইন কেস অফ স্ট্রেংথ ক্যালকুলেশন। তো আমরা সবাই মোড সার্কেল সম্পর্কে অলরেডি আমাদের আইডিয়া থাকার কথা, সলিড মেকানিক্সে আমরা পড়ে এসেছি মোড সার্কেলটা কি। তো অ্যাকচুয়ালি মোড সার্কেল কিভাবে ডেভেলপ হয় সেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, আমরা মোড সার্কেলের ইউজটা দেখব এবং সেই ইউজ থেকে আমরা কিভাবে সয়েলের স্ট্রেংথ ব্যবহার করতে পারি এবং আলাদা আলাদা কন্ডিশনে সয়েলের স্ট্রেংথটা কিভাবে ভ্যারি করবে মোড সার্কেল ইউজের মাধ্যমে, আমরা সেই জিনিসটা দেখবো এবং এখান থেকে আমরা একটা ফেইলার ইনভলভ তৈরি করব। তো যাই হোক, এই শুরুতে অনেক কথা বলে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিলেই হবে। আমি মেইনলি এটার ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজটা দেখতে যাচ্ছি। আচ্ছা, তো এটার জন্য আমাদের এই দুইটা ডায়াগ্রামই যথেষ্ট। প্রথমেই আমাদের বি যে ডায়াগ্রামটা আছে, এই বি ডায়াগ্রামটা যদি আমরা দেখি, তাহলে এই বি ডায়াগ্রামটা হলো আমাদের প্র্যাকটিক্যাল সয়েলের অবস্থা। তো প্র্যাকটিক্যাল সয়েলের অবস্থা বলতে এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা মিন করছে, এটা আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে একটা পার্টিকুলার সয়েল যখন একটা মাটির নিচে থাকে, ফর এক্সাম্পল এই সয়েলটা এরকম একটা জায়গার নিচে আছে, হ্যাঁ এরকম একটা জায়গার নিচে আছে এরকম একটা সয়েল। আচ্ছা, তাহলে এই সয়েলটার উপর একটা ওভারবার্ডেন প্রেসার কাজ করবে, সেই ওভারবার্ডেন প্রেসারের কারণে একটা কনফাইন্ড স্ট্রেস কাজ করবে, যেটাকে সিগমা 3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। একটা কনফাইন্ড প্রেসার গত ক্লাসে দেখানো হয়েছিল যে একটা পার্টিকুলার সয়েলের উপর যখন একটা ভার্টিক্যাল লোড কাজ করে তখন একটা হরিজন্টাল কম্পোনেন্টও তৈরি হয়। সো এই ভার্টিক্যাল একটা সেলফ ওয়েট ছিল, সেই সেলফ ওয়েটের কারণে একটা হরিজন্টাল ফোর্স আসে। আর এখানে সিগমা 1 যেটা রিপ্রেজেন্ট করছে, এই সিগমা 1টা অ্যাকচুয়ালি তার সেলফ ওয়েট যেটা গামা এইচ করে যেটা আসবে, সেটাকে সেই সিগমার সাথে গামা এইচ করে যেটা আসবে, হুইচ ইজ সিগমা নট দ্বারা আমরা নর্মালি রিপ্রেজেন্ট করি, এইটার সাথে একটা স্ট্রেস নতুন করে যোগ হবে, হুইচ ইজ ডেল সিগমা। ওকে, এই ডেল সিগমাটা আমরা রাস্তার লোড হতে পারে, স্ট্রাকচারাল লোড হতে পারে, হোয়াটএভার দ্য ভ্যালুজ। তো দেখা যাবে যে আমার পার্টিকুলার সয়েলটা নেচারে একটা কনফাইন্ড স্ট্রেস হুইচ ইজ সিগমা 3 এর মধ্যে ছিল, তারপর তার ভার্টিক্যাল যে সেলফ ওয়েট সিগমা নট, তার সাথে আমি একটা অ্যাডিশনাল লোড ডেল সিগমা যোগ করে দিলাম। এই ডেল সিগমা যোগ করার ফলে ধীরে ধীরে যখন এটা বাড়াতে থাকবে, বাড়তে বাড়তে এরকম একটা ফেইলার প্লেন, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এরকম একটা ইনক্লাইন প্লেনে দেখা যাবে আমার সয়েলটা ফেল করবে। ইনক্লাইন প্লেনে, এই ইনক্লাইন প্লেনে সয়েলটা যখন ফেল করবে, ফেল করার ঠিক আগ মুহূর্তে সয়েল পার্টিকেল গুলোর মাঝখানে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হবে। এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটাই হলো এই সয়েলের স্ট্রেংথ। সো এখানে আমরা যে বিষয়টা একটু দেখছি সেটা হলো একটা ভার্টিক্যাল স্ট্রেস, একটা হরিজন্টাল স্ট্রেস। ভার্টিক্যাল স্ট্রেস এবং হরিজন্টাল স্ট্রেস দুইটাই কিন্তু নর্মাল স্ট্রেস, দুইটাই নর্মাল স্ট্রেস। আচ্ছা, তাহলে দুইটা যদি নর্মাল স্ট্রেস আর এখানে একটা প্লেন বরাবর শেয়ার স্ট্রেস হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে আমাদের সয়েল যখন ফেল করে তখন শুধুমাত্র সে ভার্টিক্যাল ফোর্স বা শুধুমাত্র শেয়ার ফোর্সের জন্য ফেল করে না, সেখানে একটা ভার্টিক্যাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেসের কম্বিনেশন থাকে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মোড সার্কেল। আমরা মোড সার্কেলে জানি যে ওয়াই এক্সিসে আমাদের শেয়ার স্ট্রেস থাকে এবং এক্স এক্সিসে আমাদের একটা নর্মাল স্ট্রেস থাকে। এবং আমি সাইডে এই মোড সার্কেলটা যেভাবে আছে থাক, আমি সাইডে আরেকটা একটু আঁকি, এক্সিস আঁকি। আমরা জানি যে একটা মোড সার্কেল কিভাবে আঁকা হয়, আমরা টু মেকানিক্সে দেখে আসছি। এটা যদি একটা মোড সার্কেল হয়, এটা যদি একটা মোড সার্কেল কিভাবে আঁকা হয়েছে সেটা পরের বিষয়। এটা যদি একটা মোড সার্কেল হয়, ভার্টিক্যাল এক্সিস বরাবর হলো গিয়ে টাউ আর হরিজন্টাল এক্সিস বরাবর হলো সিগমা, তাহলে এই যে ফ্রন্ট পার্টে যেটা থাকে, এই ফ্রন্ট পার্টে থাকে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আর এইটার পিছনে থাকে মিনিমাম নরমাল স্ট্রেস। তার মানে সার্কেলের ব্যাক সাইডে থাকে মিনিমাম নরমাল স্ট্রেস আর সামনের দিকে থাকে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। এবার আমি যদি বি ডায়াগ্রামটার দিকে তাকাই, এই বি ডায়াগ্রামে আমার সর্বনিম্ন নরমাল স্ট্রেস যেটা, সেটা হলো সিগমা 3, কারণ এই সিগমা 3 তার সেলফ ওয়েটের কারণে তৈরি হয়েছে। সো সেলফ ওয়েট তো সবসময় থাকবে, তার উপর না অ্যাডিশনাল লোড আসবে,
সুতরাং আমি যদি এই ডায়াগ্রামটার মোট সার্কেল আমি আঁকতে যাই, তাহলে সিগমা 3 হলো কি আমার সবচাইতে মিনিমাম স্ট্রেসের ডায়াগ্রাম। সো এই জায়গায় আমি যদি এই পয়েন্টটা যেহেতু মিনিমামের পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবো আমি সিগমা 3, আর সিগমা 1 যেটা, এটা হলো আমার সর্বোচ্চ স্ট্রেস, কারণ আমি সেলফ ওয়েটের সাথে নতুন করে অ্যাডিশনাল স্ট্রেস যোগ করে দিছি এবং এই যোগফলটাই হলো আমার সিগমা 1, এবং এইটার কারণে আমার সয়েলটা কি করবে, ফেল করবে। তাহলে এটা হলো সিগমা 3, এটা হলো আমার সিগমা 1। এই যে দুইটা স্ট্রেস চলে আসলো, এই দুইটা স্ট্রেসই কিন্তু আমার সিস্টেমের মিনিমাম স্ট্রেস এবং ম্যাক্সিমাম স্ট্রেস, এবং মোট সার্কেলের দুইটা পয়েন্ট। আর তাহলে এই সার্কেলের যে টপ পয়েন্ট, এই টপ পয়েন্ট থেকে যদি আমি একটা স্লোপ আঁকি, এই টপ পয়েন্ট থেকে একটা স্লোপ আঁকলেই এই স্লোপটা ওয়াই এক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেই ভ্যালুটাই হলো কি আমার টাওয়ের ভ্যালু, অথবা এই সয়েলের শেয়ার স্ট্রেংথ বা শেয়ারের ভ্যালু। আচ্ছা, এখন কথাটা হলো মোট সার্কেল যদি একটা হয় তাহলে তো আমি একদম টপ পয়েন্টের, মানে আমি তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস চাই, তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কিন্তু থাকবে হলো এই সার্কেলের একদম টপে। আচ্ছা, কিন্তু আমাদের সয়েল তো প্র্যাকটিক্যালি আলাদা আলাদা কন্ডিশনে থাকবে, আলাদা আলাদা ধরনের লোডের আন্ডারে সে আলাদা আলাদা রকম বিহেভ করবে। সুতরাং আমরা যদি এই টেস্টটা ল্যাবে যখন করব, তখন যদি আমরা আলাদা আলাদা সিগমা 3 অ্যাপ্লাই করি, তার জন্য দেখা যাবে আলাদা আলাদা ডেল সিগমার ফলে সে ফেল করবে। এবং এটা আমরা ট্রাইক্সিয়াল টেস্ট নেক্সট যে লেকচারটা সেখানে আলোচনা করব। সেখানে আমরা দেখব কন্ডিশনের উপর বেস করে সিগমা 3 এর ভ্যালু যদি চেঞ্জ হয়, তার মানে কনফাইন্ড প্রেসার যদি চেঞ্জ হয়, দ্যাট মিন্স কনফাইন্ড প্রেসারের ভ্যালু 10, 20, 30, 40 ভাবে যদি আলাদা আলাদা হতে থাকে, কন্ডিশন ওয়াইজ দেখা যায় তার ডেল সিগমা বা অ্যাডিশনাল লোড নেওয়ার ক্যাপাসিটি ফ্লাকচুয়েট করে। সো যাই হোক, এই টেস্টটা যদি আমরা আলাদা আলাদা কন্ডিশনের জন্য আবার করতে থাকি, তাহলে দেখা যাবে আমরা এরকম আলাদা আলাদা স্যাম্পলের জন্য আলাদা আলাদা সার্কেল পেতে থাকবো, এবং সার্কেলগুলোকে যদি এখানে রিপ্রেজেন্ট করি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, মানে এইখানে তো একটা অলরেডি লাইন দেখা যাচ্ছে, এটা হলো ফেলার ইনভলভ, এটা শুরুতে নাই, আমরা ধরে নিলাম আলাদা আলাদা কন্ডিশনে টেস্ট করতেছি, ফলে আমরা কিন্তু এরকম আলাদা আলাদা সার্কেল পাবো। ওকে, দেখা যাবে এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য হরিজন্টাল ফোর্সটা মিনিমাম থাকবে, সেটা থাকবে সার্কেলের আগের অংশ, আর আমার ম্যাক্সিমাম যেটা ভার্টিক্যালি থাকবে সেটা পরের অংশ। এইভাবে দুইটা পয়েন্টকে যদি যোগ করে দেওয়া হয়, যোগ করে দিলে দেখা যাবে এরকম আলাদা আলাদা স্যাম্পলের আলাদা আলাদা সার্কেল তৈরি হবে। তখন এই যে তিনটা সার্কেল আমি আঁকলাম, এই তিনটা সার্কেল একই সয়েলের, সো এই সয়েলের ফেইলার কন্ডিশন এমন একটা হতে হবে যেটা প্রত্যেকটা সার্কেলকে কি করে, টাচ করে। সুতরাং এদের প্রত্যেকের যদি একটা কমন ট্যানজেন্ট নেওয়া হয়, তাহলে দেখা যাবে কমন ট্যানজেন্ট নিলে এরকম একটা লাইন আসবে। এই লাইনটাকেই বলা হচ্ছে ফেইলার ইনভেলপ। তার মানে ফেইলার ইনভেলপটা মোট সার্কেল ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি, একটা সয়েল স্যাম্পল নিব, সেখানে একটা কনফাইন্ড প্রেসার দিব, একটা কনফাইন্ড প্রেসার দিয়ে তার উপরে অ্যাডিশনাল লোড দিতে থাকবো ফেল হওয়ার আগ পর্যন্ত। সো দেখা যায় কন্ডিশন ওয়াইজ এই কনফাইন্ড প্রেসারের আলাদা আলাদা ভ্যালুর জন্য অনেক সময় ডেল সিগমার ভ্যালু আলাদা আলাদা হতে থাকে, এবং যত ভ্যালুর ডিফারেন্স হবে সার্কেলগুলো তত বড় হতে থাকবে, আর যত বড় সার্কেল হবে তত ধীরে ধীরে ডানে যেতে থাকবে, এবং ডানে যখন যাবে তখন আমরা সার্কেলগুলোকে যদি প্লট করি, যেহেতু একই সয়েলের জন্য সবগুলো সার্কেল, তাদের একটা কমন ট্যানজেন্ট নেব। এই কমন ট্যানজেন্টটাকে বলা হচ্ছে এই সয়েলের ফেইলার ইনভেলপ। এখন এখান থেকে অ্যাকচুয়ালি আমরা জিনিসটা বুঝতে পারলাম, সেটা হলো মোট সার্কেল ব্যবহার করে কিভাবে আমরা ফেইলার ইনভেলপ তৈরি করলাম। এখন প্রশ্নটা হলো ফেইলার ইনভেলপটার আমার অ্যাকচুয়ালি ইউজটা কি? ফেইলার ইনভেলপের ইউজ হলো একটা সয়েলকে ল্যাবে এনে আমি যদি একবার বিভিন্ন কন্ডিশনে টেস্ট করে এরকম একটা ফেইলার ইনভেলপ তৈরি করে ফেলতে পারি ওয়ান্স, এবং এটা পারা যাবে, তৈরি করে ফেলা যায়, তাহলে প্র্যাকটিক্যালি এই সয়েলের উপরে যাই স্ট্রেস আসুক না কেন তাকে আমি এই গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে আমার প্র্যাকটিক্যালি সয়েলের উপর যেই স্ট্রেসটাই আসুক না কেন, সেই স্ট্রেসের জন্য যদি একটা সার্কেল আঁকি এবং এই সার্কেল যদি দেখা যায় এই লাইনের নিচে থাকে, তার মানে আমার সয়েল সেফ কন্ডিশনে আছে। নাম্বার 1 থিং। নাম্বার 2, আমি এই সয়েলের স্ট্রেংথ বের করতে চাই, ভার্টিক্যাল ফোর্স কত আসবে সেটা, স্ট্রেস কত আসবে সেটা আমি জানি, কারণ আমি একটা ফুটিং দিব, কলাম থেকে ফুটিং এর মাধ্যমে স্ট্রেস আসবে। সো স্ট্রেসের ভ্যালু যদি আমি সামহাও বের করতে পারি, তাহলে এই ফেইলার ইনভেলপ যদি আঁকা থাকে, এখান থেকে আমি গ্রাফে চলে যাব, আর গ্রাফ থেকে আমি চলে যাব কোথায়, ওয়াই এক্সিসে। সো এই সয়েল এই পরিমাণ নরমাল স্ট্রেসের জন্য সর্বোচ্চ এই পরিমাণ শেয়ার স্ট্রেংথ শো করবে। সো এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি মোট সার্কেল বা ফেইলার ইনভেলপ ইউজ। সো কিভাবে আমরা মোট সার্কেলটাকে ব্যবহার করে সার্কেল তৈরি করে ফেইলার ইনভেলপ তৈরি করতে পারি এবং তার যে ইউজটা সেটা আমরা এখানে আলোচনা দেখলাম। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো এখানে কথা বলে দেওয়া আছে।
এই যে এভাবে আলাদা আলাদা সার্কেল করে তারপর তাদের যদি একটা কমন ট্যানজেন্ট নেওয়া হয় তাহলে সেটাকে ফেলার এনভেলপ। তবে অনেক সময় সার্কেলগুলো সেম সাইজের হয়, তখন ফেলার এনভেলপটা হরিজন্টাল হয়। সেটা নিয়ে আজকে কথা বলবো না, সেটা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে যখন আমরা ট্রাইএক্সিয়াল টেস্ট করবো। সো ইন জেনারেল যেটা হয়, আলাদা আলাদা কন্ডিশন যখন দিব, কনফাইন্ড স্ট্রেস আলাদা আলাদা দিব, দেখা যাবে আমার ভার্টিক্যাল স্ট্রেসের ভ্যালু বাড়বে এবং সেই ভ্যালুগুলোকে দিলে এরকম আমার অনেকগুলো সার্কেল হবে। আর সবগুলো সার্কেলই যেহেতু একটা সয়েলের জন্যই, সুতরাং ওই সয়েলের সর্বোচ্চ ক্যাপাসিটি বা ওই সয়েলের ফেলার এনভেলপ হবে এমন একটা লাইন যেটা সবগুলো সার্কেলকে কি করে, টাচ করে যায়। সো টাচ করে একটা স্লোপ আঁকলে ওইটাই হবে এটা ফেলার এনভেলপ। সো আমরা বুঝতে পারলাম কিভাবে একটা ফেলার এনভেলপ জেনারেট করে এবং একটা ফেলার এনভেলপের ইউজও আমরা দেখলাম। এখন এইখানে আমরা কিছু সয়েল টেস্টের নাম দেখছি। হ্যাঁ, এখানে আমরা কিছু সয়েল টেস্টের নাম দেখছি। এই সয়েল টেস্টের ডিরেক্ট শেয়ার টেস্ট, ট্রাইএক্সিয়াল টেস্ট, আনকনফাইন্ড টেস্ট, ভেন শেয়ার টেস্ট, এগুলো আমাদের মোটামুটি ভাবে ল্যাব টেস্ট। আর ডানে কিছু টেস্ট আছে আমাদের ফিল্ডের টেস্ট। তো আমরা অ্যাকচুয়ালি এই বাম পাশের টেস্টগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বারবার যে কথাটা বলতেছি, ট্রাইএক্সিয়াল টেস্ট, যেটা ট্রাইএক্সিয়াল টেস্টটা আমরা অ্যাকচুয়ালি আন্ডারগ্রেডের সিলেবাসে আমাদের নেই, আমরা করব না। এটার উপরে নেক্সট ক্লাসটা পুরোপুরি ট্রাইএক্সিয়াল টেস্টের উপর আলোচনা হবে এবং এটা খুবই সফিস্টিকেটেড একটা টেস্ট এবং খুবই রিলায়েবল রেজাল্ট দেয়। এছাড়া যে বাকি টেস্টগুলো আছে, ডিরেক্ট শেয়ার টেস্ট, আনকনফাইন্ড টেস্ট অ্যান্ড ভেন শেয়ার টেস্ট, এই তিনটা টেস্ট নিয়ে আমি আজকে কথা বলবো। এবং এর মাঝখানে ডিরেক্ট শেয়ার টেস্ট এবং আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট, এই দুটো নিয়ে গত ক্লাসেও কিছু কথা বলা হয়েছিল। ডিরেক্ট শেয়ার টেস্ট থেকে আমি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাইয়ের ভ্যালু পাই, আর আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট দিয়ে আমি কোহেশন সি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো টেস্টের বিষয়গুলো নিয়ে আলোচনা চলেছে। শুরুতেই ডিরেক্ট শেয়ার টেস্ট নিয়ে কিছু কথা বলি। তো এখানে টেস্ট সেটআপ নিয়ে অনেক কথা বলে দেওয়া আছে। সো টেস্ট সেটআপ নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, কারণ আমরা যেহেতু এটা ল্যাবে করব পরবর্তীতে। আচ্ছা, এই সেটআপটার দিকে যদি আমরা একটু তাকাই, এই সেটআপটার দিকে তাকালে আমরা যেটা দেখবো, এখানে একটা শেয়ার বক্স থাকে। এখানে একটা শেয়ার বক্স থাকে। এই শেয়ার বক্সের এই পাশে একটা ডায়াল গেজ, এখানে একটা ডায়াল গেজ থাকে। ডায়াল গেজে আমাদের ডিফরমেশনের ডাটা চলে আসে। আর এই যে এই পাশে একটা প্রুভিং রিং থাকে, প্রুভিং রিং এর ভিতরে আমাদের অ্যাকচুয়ালি কি পরিমাণ স্ট্রেস দেওয়া হয়েছে সেটা। তো অ্যাকচুয়ালি স্ট্রেসের ভ্যালু তো আসে না, আসে হলো ফোর্সের ভ্যালু। আর আমি এখানে যে স্যাম্পলটা রেখেছি, এই স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়াটা যদি আমি ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলে সেখান থেকে আমি এরিয়া স্ট্রেসটা বের করে নিতে পারবো, কারণ ফোর্স বাই এরিয়া করলে আমার স্ট্রেস চলে আসবে। সো যাই হোক, আমি এই সেটআপটায় আসার আগে এটার স্কেমেটিক একটা ডায়াগ্রাম আছে, স্কেমেটিক ডায়াগ্রামটা দিয়ে আমি আলোচনায় আসি। আচ্ছা, স্কেমেটিক ডায়াগ্রামটা হলো সামথিং লাইক দ্যাট। এখানে যে স্কেমেটিক ডায়াগ্রামটা দেখছি, এটা হলো এই স্কেমেটিক ডায়াগ্রামটাই হলো এই যে উপরের যে দুটো বক্স, এবং এই দুটো বক্সই আমাদের এই যে সেটআপের এই যে এখানকার যে বক্সটা, এখানে আমরা যে বক্সটা দেখছি, এই বক্সটাই হলো এই যে খুলে নিয়ে আসা হয়েছে এই একটা বক্স, এবং নিচে আমরা এখানে একটা দেখতেছি। এখন এখানে যদি একটু খেয়াল করা হয়, দেখা যাবে এই বক্সটার কিন্তু দুইটা পার্ট, একদম দুইটা আলাদা আলাদা পার্ট, মাঝখানে একটা হলো থাকে। এই হলোটায় বালি দ্বারা ফিল আপ করা হয়। এবং এখানে যদি আমরা একটু দেখি, এই যে উপরের পার্ট নিচের পার্ট বালি দ্বারা ফিল আপ করে দেওয়া হয়েছে। ফিল আপ করে দেওয়ার পরে আমরা যখন এখানে লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করলে একটা ডায়াল গেজ আছে, এই ডায়াল গেজটা আমার ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন আসবে, আর এর সামনে আমার একটা প্রুভিং রিং থাকবে। প্রুভিং রিংটা আমার স্ট্রেসের ক্যালকুলেশন করবে, এবং স্ট্রেসের ক্যালকুলেশন যখন করতে থাকবে, এই সয়েলটা ধীরে ধীরে সামনের দিকে মুভ করবে। মুভ করলে এই প্লেন বরাবর সয়েলটা ফেল করবে। এই যে এই লাইনটা আমি আঁকতেছি, এই বরাবর সয়েল ফেল করবে। এখন এখানে একটা পার্থক্য রিয়েল প্রজেক্টের সাথে পার্থক্য হলো, এই রিয়েল প্রজেক্টে লাইক আমার সয়েলটা রিয়েল প্রজেক্টে হয়তোবা কম বেশি অ্যাঙ্গেল করে এরকম একটা অ্যাঙ্গেলে ফেল করবে, কিন্তু এখানে আমি সয়েলটাকে বাধ্য করতেছি এই প্লেনে ফেল করতে। দ্যাট মিনস আমি যদি এখানে কিছু সয়েল পার্টিকেল আঁকি, তার মানে আসলে এই যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো মানে এই প্লেনের উপরে নিচে যে পার্টিকেল গুলো আছে, একটা আরেকটার উপরে স্লাইড করবে। তো স্লাইড করে সে ফেল করে যাবে। সো কখন ফেল বুঝবো, কখন কতক্ষণ পর্যন্ত রিডিং নিব, এগুলো নিয়ে একটু কথা উপরে বলে আসতে যাচ্ছি। সেটা হলো, এইখানের যদি আমরা সেটআপটা দেখি, এখানের সেটআপে এই যে প্রুভিং রিং যেটা সরি এখানে যে ডায়াল গেজটা দেখছি, এই ডায়াল গেজে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু আসতে থাকবে, আর এই প্রুভিং রিং এ আমার লোডের ভ্যালু আসতে থাকবে, যেটা এর আগেও বলেছি।
তো দেখা যায় যে এই উপরের অংশটুকুকে ধাক্কা দেওয়া হয়, এই মেশিন দিয়ে এই উপরের অংশটুকু ধাক্কা দেওয়া হয় আর নিচের অংশটুকু ফিক্স থাকে। তো নিচের অংশটুকু ফিক্স থাকে, উপরের অংশটুকু ধাক্কা দিলে ওই ফেইলার প্লেন বরাবর উপরের সয়েলগুলো মুভ করা শুরু করে। কিন্তু যখন সে মুভ করা শুরু করে সে একটা রেজিস্ট্যান্সও শো করে। তো এই রেজিস্ট্যান্সের কারণে এই ডায়াল গেজের রিডিংটা বাড়তে থাকে, এই ডায়াল গেজের রিডিং বাড়তে থাকে। কিন্তু এই বাহিরের যে ডায়াল গেজ, এই ডায়াল গেজে কিন্তু আমার রিডিং সবসময় বাড়বে, এখানে কিন্তু রিডিং কখনো কমবে না, ডিসপ্লেসমেন্ট সবসময় বাড়বে। কিন্তু প্রুভিং রিং এর ভিতরে যে ডায়াল গেজটা আছে, প্রুভিং রিং এর ভিতরে ডায়াল গেজের ভ্যালু বাড়তে 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 একটা সার্টেন লেভেলে গিয়ে সে কনস্ট্যান্ট হয়ে আবার ফল করা শুরু করবে। কারণ আমার যখন সয়েলটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে ডায়াল গেজের রিডিংও বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে একটা সার্টেন পয়েন্টে গিয়ে যখন সয়েলটা ফেল করে যাবে তখন আর আমার ডায়াল গেজের ভ্যালুটা বাড়বে না, না বেড়ে বরঞ্চ সে তখন ফেল করে। তখন আমি বুঝবো যে আমার সয়েল ফেল করে গেছে, আমি ওই জায়গা পর্যন্ত রিডিংটা নিয়ে আমি আমার কাজটাকে স্টপ করে দেবো। আচ্ছা, তো তারপরে আমরা দেখি এই যে আমরা এই টেস্টটা আমরা কয়বারে করব। এই টেস্টটা আমরা অ্যাকর্ডিং টু ASTM আমরা ন্যূনতম 3 বার করব, অনেক ক্ষেত্রে 4 বারও করা হয়। ASTM অনুযায়ী ন্যূনতম আমি 3 বার করব। তো 3 বার প্রসেস সেম, সয়েল স্যাম্পল তৈরি করব, হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করব, হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করলে এই আমার প্রুভিং রিংয়ে ডায়াল রিডিং উঠতে থাকবে এবং এটার ফলে আমার স্ট্রেসও ক্যালকুলেশন হতে থাকবে। কিন্তু 3 বার টেস্ট করার পিছনে উদ্দেশ্য হলো আমরা প্র্যাকটিক্যালি আমার সয়েল কি পরিমাণে স্ট্রেসে আসবে তা তো আমি জানি না, কারণ আমার বিল্ডিং এর লোডটা এক এক রকম হতে পারে। তো এই কারণে এই সয়েলটাকে হরিজন্টালি ফোর্স অ্যাপ্লাই করে ফেইলার প্লেন একটা প্লেনে ফেল করানো হবে, কিন্তু আলাদা আলাদা 3টা নর্মাল স্ট্রেসে। কারণ আমার বিল্ডিং গুলো বা স্ট্রাকচার গুলো লোড দিবে কি নর্মাল একটা লোড দিবে। সো এটা এই সয়েলটাকে যখন টেস্ট করা হয়, প্রথম স্যাম্পল যখন টেস্ট করা হবে তখন এই যে নিচে আমি একটা সেটআপ দেখতেছি, এই যে আমরা নিচে একটা সেটআপ দেখছি, এই নিচে কিছু লোড অ্যাপ্লাই করা হবে। লোডটা এমন ভাবে অ্যাপ্লাই করা হবে যেন আমার এই সয়েলটার উপরে 25 kPa স্ট্রেস জেনারেট করে। এখন 25 kPa স্ট্রেস কিভাবে বুঝবো? আমি যদি এটার এরিয়া জানা থাকে তাহলে এরিয়ার সাথে আমি জানি স্ট্রেস ইকুয়াল টু লোড বাই এরিয়া। সো এরিয়া যদি জানা থাকে 25 kPa আনতে হবে, কত কেজি লোড লাগবে আমি জানতে পারলে এখানে ডিরেক্টলি আমি এই লোডটা দিয়ে দিব। সো এখানে আমি যদি লোডটা দেই, এই লোডের ফলে এখানে 25 kPa হবে, টেস্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট করব এবং সয়েলটা কততে ফেল করে আমি প্রুভিং রিং এর ডায়াল গেজের রিডিং নিয়ে নিব, ডিসপ্লেসমেন্টের রিডিং নিয়ে নিব। আমি কিছুক্ষণ পরে এটা গ্রাফের ব্যবহার দেখাচ্ছি। আচ্ছা, এরপরে এই স্যাম্পলটাকে আবার প্রিপেয়ার করব, একই সয়েল আবার প্রিপেয়ার করে আমি এই সয়েলটার উপরে 25 এর ডাবল 50 kPa পরিমাণ স্ট্রেস দিব। 50 kPa স্ট্রেস দিয়ে এই স্যাম্পলটাকে আবার ফেল করাবো এবং এরপরে আমি এটার উপরে 100 kPa স্ট্রেস দিব। স্ট্রেস দিয়ে আমি এই সয়েলটাকে আবার ফেল করাবো। তো সয়েলটাকে 3 বার ফেল করানো হয় আলাদা আলাদা লোডের কারণে, নর্মাল স্ট্রেস। এটা করার পিছনে উদ্দেশ্য হলো এটাই, যাতে আমি এই সয়েলটা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ পাই, যে গ্রাফটা ইউজ করে প্র্যাকটিক্যালি আমার স্ট্রাকচার থেকে যেই লোডই আসুক না কেন সেই লোডের কারণে তার বিহেভিয়ারটাকে রিপ্রেজেন্ট করা যায়, প্যাটার্ন পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কিভাবে টেস্ট করা হয় এটা সম্পর্কে তো আলোচনা করা হলো। গ্রাফটার দিকে যদি একটু তাকাই, আচ্ছা এবার একটু প্রথম গ্রাফটার দিকে আমরা একটু তাকাই। প্রথম গ্রাফটার দিকে তাকালে ভার্টিক্যাল এক্সিস বরাবর শেয়ার স্ট্রেস এবং হরিজন্টাল এক্সিস বরাবর কি শেয়ার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো যে 25 kPa একটা বলেছিলাম, ওই 25 kPa মানেই হলো সিগমা 1। তার মানে যখন আমি 25 kPa পরিমাণ নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করেছিলাম, 25 kPa স্ট্রেস অ্যাপ্লাই করে যখন আমি স্যাম্পলটাকে টেস্ট করতেছিলাম, তখন এখানে আমি যে বলেছিলাম যে প্রুভিং রিং এর ভিতরে যে ডায়াল গেজটা থাকে, তো প্রুভিং রিং এর ভিতরে যে ডায়াল গেজটা থাকবে সেখানকার ভ্যালুটা সরাসরি লোডে আসবে এবং তাকে যদি এরিয়া দ্বারা ভাগ করে দিই তাহলে স্ট্রেস আসবে। এবং ওখানে আমি এর আগে বলেছিলাম যে ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় কি কনস্ট্যান্ট হয়। সো যত লোড দেওয়া হচ্ছে, মানে যত মেশিনটা সামনের দিকে যাবে প্রুভিং রিং এর ভ্যালুটা বাড়তে থাকবে, ডিসপ্লেসমেন্টও বাড়তে থাকবে। তাহলে বাড়তে থাকলে এটা ধীরে ধীরে এরকম কিছু পয়েন্ট আইডেন্টিফাই করবে, এরকম কিছু পয়েন্ট দিয়ে সে ভ্যালুটা বাড়তে বাড়তে একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে সে কনস্ট্যান্ট হয়ে আবার ফল করবে। সো এদেরকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা ডায়াগ্রাম, একটা স্ট্রেসের ভ্যালু পেয়ে যাচ্ছি, সেই যে একটা কার্ভ পেয়ে যাচ্ছি, কার্ভটা পেয়ে যাচ্ছি 25 kPa which is sigma 1 এর জন্য। সো এখান থেকে যদি আমি একটা হরিজন্টাল লাইন টানি, এই হরিজন্টাল লাইনটা y অ্যাক্সিসে যেটা দিবে সেটাই হলো কি আমার টাউ 1।
মানে 1 নম্বর সয়েল স্যাম্পলের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আবার আমি একই কাজটাই করব, শুধুমাত্র সেখানে 25 কেপিএ এর বদলে নরমাল স্ট্রেস দিব 50 কেপিএ। যে 50 কেপিএ এটাকে সিগমা 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং তার জন্য যখন আবার টেস্ট করা হবে দেখা যাবে যে আমার প্রুভিং রিং এর ডায়াল গেজটা একটু বাড়বে, বাড়লে একটা জায়গায় বেড়ে আবার কমে আসবে, সেখান থেকে আমি পাবো কি টাউ 2 টাউ 2। তাহলে এইভাবে আমি টাউ 1 টাউ 2 একইভাবে সিগমা 3 এর জন্য পাবো কি টাউ 3। তাহলে আলাদা আলাদা তিনটা সিগমার জন্য আমি আলাদা আলাদা যে তিনটা টাউ পেয়েছি তাদের নিয়ে যদি আমি এখন একটা গ্রাফ তৈরি করি, তাহলে গ্রাফ তৈরি করে সে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করে সেখান থেকে একটা বেস্ট ফিটেড লাইন যদি করি, সেই লাইনের স্লোপটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবং এই যে লাইনটা, এই লাইনটাই হলো গিয়ে আমাদের মোটস কলাম ফেইলার ইনভেলপ। তার মানে এই সয়েলের জন্য যত কার্ভ আসবে, যত সার্কেল আসবে, সার্কেলগুলো কিন্তু সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যতগুলো সার্কেল আসবে সব সার্কেল কিন্তু এই লাইনের কোথায় থাকবে, নিচে থাকবে। তার মানে যদি সরাসরি আমি স্ট্রেসের ভ্যালুটা পেয়ে যাই, সার্কেল এঁকেও ফেইলার ইনভেলপ করতে পারি, অথবা এইভাবেও যে ফেইলার ইনভেলপটা আসবে সার্কেল আঁকলে পরবর্তীতে সার্কেলগুলো এটা নিচেই থাকবে। সো এটা ছিল আমাদের ডিরেক্ট শেয়ার টেস্টের অ্যাকচুয়ালি ইউজ। তো ডিরেক্ট শেয়ার টেস্টটা যখন করা হয় তখন দেখা যায় যে একটা সার্টেন সময়ে এসে, এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, এছাড়া আরও কিছু অবজারভেশন আছে, যে আমরা যখন টেস্ট করি তখন অ্যাপ্রক্সিমেটলি 20% স্ট্রেইন যখন হয়, হ্যাঁ 20% স্ট্রেইন যখন হয়, তখন সিচুয়েশনটা এমন হয় যে পরিমাণ ভলিউম ইনক্রিজ হয় সেই পরিমাণ ভলিউম আবার রিডিউস হয়ে যায়। তাহলে এই অবস্থার যে ভয়েড রেশিও যেটা থাকে এটাকে ক্রিটিক্যাল ভয়েড রেশিও বলা হয় 20%। এবং এইটাই আমাদের আসলে ম্যাক্সিমাম, সাধারণত সয়েলটা 20% যে চেঞ্জটা স্ট্রেইন হয়, 20% স্ট্রেইনের আশেপাশে গিয়ে আমার সয়েল স্যাম্পলটা নর্মাল সার্কামস্টেন্সে ফেইল করে। যাই হোক, আপাতত আমাদের এটা খুব বেশি ডিটেল দরকার নেই, কিন্তু পরবর্তীতে ফার্দার রিসার্চের জন্য ভলিউম কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ সেই বিষয়গুলো জানার জন্য তো আপাতত জাস্ট জেনে রাখলে ক্রিটিক্যাল ভয়েড রেশিও কখন হয়, যখন স্ট্রেইন অ্যাপ্রক্সিমেটলি 20% হয়, তখন আমার ভলিউম যতটুকু ইনক্রিজ হয় ভলিউম ততটুকু ডিক্রিজ হয়, একটা কনস্ট্যান্ট ভয়েড রেশিও মেনটেন করে। আর এখানে কিছু টিপিক্যাল গ্রাফ আছে। টিপিক্যাল গ্রাফ বলতে হলো তার এক্সপ্যানশন বা তার কন্ট্রাকশন কিভাবে হয়। সয়েল যদি লুজ সয়েল হয় তাহলে দেখা যায় ভলিউমটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা ডায়াল গেজ ছিল, সেই ডায়াল গেজ থেকে অ্যাকচুয়ালি এই গ্রাফটা পাওয়া যায়। সেই ডায়াল গেজটা আমি একটু উপরের ডায়াগ্রামে দেখায় আসি। এটা আমরা নর্মালি আমাদের আন্ডারগ্রেডে এই যে উপরে একটা ডায়াল গেজ ছিল, হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল ছবিতেও যদি বলি এই যে উপরে কিন্তু একটা ডায়াল গেজ ছিল, এই যে উপরে। এই ডায়াল গেজটা আমাদের হয়তো 344 ল্যাবে আমরা এটা রিডিং নিব না, বাট এই ডায়াল গেজ দিয়ে সয়েল কতটুকু তার ভলিউমটা চেঞ্জ করেছে, কারণ আমরা যে সয়েলটা টেস্ট করব তার স্ট্রেংথ যেমন জানা প্রয়োজন হয়, অনেক সময় আমাদের এটাও জানা প্রয়োজন হয় সেই সয়েলটা কতটুকু ডেন্সিফাই হবে, ভলিউম কতটুকু রিডিউস করবে। কারণ যদি একটা ভালো স্ট্রেংথ শো করার পরেও অনেক বেশি পরিমাণ ভলিউম সে রিডিউস করে, তাহলে সেটা হয়তো আমাদের ফাউন্ডেশনের জন্য ঠিক হবে না। সো এটা ছিল আমাদের ডিরেক্ট শেয়ার টেস্ট। তো ডিরেক্ট শেয়ার টেস্টটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেলে আমি ট্রাইএক্সিয়ালটা অ্যাকচুয়ালি মাঝখানে স্কিপ করতে যাচ্ছি, স্কিপ করে আমি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থে চলে যাচ্ছি। ট্রাইএক্সিয়াল নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টের মাধ্যমে আমরা নর্মালি ফি এর ভ্যালুটা বের করি। তো সেটআপটা দেখতে এরকম থাকে। এই সেটআপেও বাহিরের দিকে একটা ডায়াল গেজ থাকে, এই ডায়াল গেজটা অ্যাকচুয়ালি আমাদের ডিফরমেশনের ভ্যালু দেয়, এবং প্রুভিং রিং এর ভিতরে আমাদের একটা ডায়াল গেজ থাকে, এই ডায়াল গেজটা কি পরিমাণ লোড সেই লোডের ভ্যালু দিয়ে দেয়। তো লোডের ভ্যালু জানা থাকলে আমি ক্রস সেকশনাল এরিয়া যদি জানতে পারি, এরিয়া বের করে ফেলে স্ট্রেস বের করতে পারবো। এটা অনেকটা আমরা 2-1 ম্যাটেরিয়ালস ল্যাবে যেভাবে আমরা কংক্রিটের সিলিন্ডার ভেঙেছে, এখানে মাটির একটা সিলিন্ডারের ভাঙবো আর কি। তো এদের কিছু রেশিও থাকতে হয়, এটা এখানে বলে দেওয়া আছে, সেটা সাধারণত 1.5 এর মতন হয় আর কি। তার মানে আমার যদি ডায়ামিটার 1 ইঞ্চি হয় তাহলে হাইটটা 1.5 ইঞ্চির মতন, ডায়ামিটার যদি 2 ইঞ্চি হয় তাহলে হাইটটা দেখা যায় যে সেক্ষেত্রে 3 ইঞ্চির মতন হলে ভালো হয়, 1.5 থেকে 2.5 পর্যন্ত হয় আর কি। আরো কিছু জিনিস আছে, সেটা হলো সয়েল স্যাম্পল যেন 100% কি থাকে, স্যাচুরেটেড অবস্থায় থাকে, ইটস ইম্পর্টেন্ট। এটা হলো কিছু কনসিডারেশন আছে। আবার আমার স্যাম্পলে তো এখানে কোনো প্রকার কোনো ক্র্যাক থাকা যাবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই টেস্টটা মোটামুটি ভাবে 5 থেকে 15 মিনিটের ভিতরেই কমপ্লিট করতে হয়। তো টেস্ট করতে সাধারণত এত 5 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু বিষয়টা এখানে যেটা বোঝানো হচ্ছে যে স্যাম্পলটা রেডি করে রেখে তারপরে বেশি দেরি করা যাবে না। এটা
প্রধান উদ্দেশ্য হলো যদি আমি অ্যাটমসফিয়ারে রেখে দিই তাহলে এই যে আমার সয়েল স্যাম্পলটাকে স্যাচুরেটেড রাখার যে বিষয়টা সেটা হয়তো হবে না, আমার সয়েলটা ময়েস্ট হয়ে যাবে এবং ময়েস্ট হয়ে গেলে সে স্ট্রেংথ বেশি দেখাবে। আমি স্যাচুরেটেড চাচ্ছি কারণ স্যাচুরেটেড অবস্থায় আমি সবচেয়ে মিনিমাম লেভেলের সি এর ভ্যালু পাবো। আমি তো জানি না নেচারে সয়েল স্যাচুরেটেড অবস্থায় থাকবে কিনা, যে কোনো সময় স্যাচুরেশন অবস্থা তৈরি হয়ে যেতে পারে। তো এই কারণে স্যাচুরেটেড অবস্থার আমি যদি সি এর ভ্যালু বের করতে পারি তাহলে সকল অবস্থায় আমি আমার সয়েল স্যাম্পলটা সেফ ডিজাইন করতে পারবো। আচ্ছা, তো এইখানে একটা মোট সার্কেল দেখতেছি, এই মোট সার্কেল দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয় হিসাবটা হলো যে আমার যদি এই যে আমার যে একটা সিলিন্ডারের মতন সয়েল স্যাম্পলের যে একটা সিলিন্ডারের মতন থাকে, এইটা যেহেতু আনকনফাইন্ড মানে হলো আমার চারদিকে কোনো প্রেশার নাই। তো প্রেশার যদি না থাকে, এর আগে আমরা মোরস কলাম থিওরিতে দেখেছি এই হরিজন্টাল ফোর্স যেটা থাকে সেটাকে কি বলছে, সিগমা 3 বলছে। তার মানে এই সিগমা 3 এর ভ্যালু কিন্তু 0। তো সিগমা 3 এর ভ্যালু 0, আর ভার্টিক্যালি আমার যে প্রেসারটা আসবে সেটাই হলো গিয়ে আমার সিগমা 1। তো সিগমা 1 যদি আসে তাহলে আমি এই যে ভার্টিক্যাল যে প্রেসারটা পাচ্ছি এই প্রেসারটাই কিন্তু আমি এই যে ডায়াল গেজ, যেটা প্রুভিং রিং এর ভিতরে যে ডায়াল গেজ, এই ডায়াল গেজের রিডিং থেকে আমি ক্যালকুলেশন করতে পারি, লোড পেয়ে যাব। আর আমি এটার যে ক্রস সেকশনাল এরিয়া আছে এরিয়া দ্বারা সেই লোডটাকে ভাগ করে দিলে আমি স্ট্রেস পেয়ে যাব। সো এবার যদি আমি একটা মোট সার্কেল তৈরি করতে চাই তাহলে মোট সার্কেল তৈরি করতে গেলে মোট সার্কেলের শুরুর পয়েন্টটা আমার এই 0 পয়েন্টই থাকবে, কারণ এই সিস্টেমের মিনিমাম স্ট্রেস কত, 0, আর ম্যাক্সিমাম স্ট্রেস কত, এই যে ভার্টিক্যাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস। ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস হলো যে ভার্টিক্যাল স্ট্রেস উপর দিক থেকে আসতেছে যার জন্য এই ফেল করতেছে, অথবা আমার প্রুভিং রিং এর ডায়াল গেজের যে রিডিং, তাহলে আমি ওইটা ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে গেলাম। মোট সার্কেল মানে হলো জাস্ট এই দুইটাকে কি করে দেওয়া, যোগ করে দেওয়া। তো যোগ করে দিলাম। সো এই স্যাম্পলের তাহলে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কোনটা হবে, শেয়ার স্ট্রেস যেহেতু এই সার্কেলটা থেকে আমি সয়েলের শেয়ার স্ট্রেস বের করব, এই সার্কেলের সর্বোচ্চ টপ পয়েন্ট হলো গিয়ে এই সার্কেলের এই যে এই লোকেশন। সো এই লোকেশন থেকে যদি আমি একটা স্লোপ আঁকি, এই স্লোপটা ওয়াই এক্সিসে যে পয়েন্টটাকে ইন্টারসেক্ট করবে সেখানকার টাউই হলো গিয়ে আমার এই সয়েলের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর এখানে যেহেতু আমি সি ছাড়া অন্য কিছুই ক্যালকুলেশন করতেছি না, সো এই টাউয়ের ভ্যালুটাই হলো সি এর ভ্যালু। আচ্ছা, তো এটাকে গ্রাফ নাইকেও করা যায়। কিভাবে করা যায়, যেহেতু আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে হিসাব করলে কি, এখান থেকে হিসাব করলে এটা হলো এই সার্কেলের রেডিয়াস, আর আমি এই যে ডায়াল গেজে যে ভ্যালুটা পেয়েছি এই ডায়াল গেজের ভ্যালুটাকে কিউ ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর কিউ ইউর ভ্যালুটা যেহেতু 0 থেকে শুরু হয়েছে এই ভ্যালুটাই হলো কি আমার কিউ ইউ। সুতরাং কিউ ইউ কে 2 দ্বারা ভাগ করে দিলে তার মানে এই স্যাম্পলের আমার যে ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করে দিলে রেডিয়াস পাবো, এবং রেডিয়াসটা মানেই হলো কি আমার এই সয়েলের কোহেশনের ভ্যালু। সো এইভাবে অ্যাকচুয়ালি কাজটা করা যায়। একটা সিলিন্ডার নিব, সিলিন্ডারটায় যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নিব, নিয়ে আমি রিডিং দেখবো, দুইটা রিডিং নিয়ে আমি প্রুভিং রিং এর ডায়াল গেজটার ভ্যালুকে যদি আমি প্লট করে দেই, প্লট করে দিলে 0 এবং হাইয়েস্ট যে ভ্যালু নিয়ে একটা সার্কেল চলে আসবে, সার্কেলের টপটাই হবে আমার সি এর ভ্যালু। এভাবেও করতে পারি, অথবা প্রুভিং রিং এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে 2 দ্বারা যদি ভাগ করে দিই, যে এখানে যেভাবে গ্রাফিক্যালি সুন্দর করে দেখানো আছে 2 দ্বারা ভাগ করে দিলে আমি সি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো এটা ছিল আমাদের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। আর এরপরে আমরা দেখবো ভেন শেয়ার টেস্ট। ভেন শেয়ার টেস্টটা অ্যাকচুয়ালি ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে এখানে এরকম একটা ভেন থাকে, এটা 4টা থাকে, অনেক ক্ষেত্রে 6টাও থাকে। এই ভেনটাকে ইনসার্ট করে দিয়ে এখানে একটা টর্ক অ্যাপ্লাই করা হয়। টর্ক বলতে হলো একটা মোচড় দেওয়া হয়, মোচড় দিলে যে জিনিসটা হবে এই ভেনগুলো ঘোরার চেষ্টা করবে, আর এই ভেনটা যদি ঘোরার চেষ্টা করে তাহলে এটাকে যদি আমি একটু একটু গ্রাফিক্যালি দেখাই, ভেনটা যখন ঘোরার চেষ্টা করবে এরকম সিলিন্ড্রিক্যাল সয়েলটা বরাবর সে কি করবে, ফেল করবে। তার মানে এই ভেনের ভিতরের যে সয়েল পার্টিকেলগুলো আছে আর এই ভেনের বাহিরের যে সয়েল পার্টিকেলগুলো আছে, একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপরে কি করবে, স্লাইড করবে, আর একটা স্পেসিফিক প্লেনে স্লাইড করে সয়েল মুভ করাটাকেই তো আমরা কি বলছি, সয়েলের ফেইলার বলতেছি, এবং সেই মুহূর্তে তার রেজিস্ট্যান্সটাকে আমরা স্ট্রেংথ বলতেছি। সো আমি একটা ভেনকে ইনসার্ট করে একটা টর্ক অ্যাপ্লাই করে যদি এটাকে রোটেট করতে পারি, ঘোরাতে পারি, তার মানে এই প্লেন বরাবর ব্লেডের ইডস বরাবর সয়েল পার্টিকেলগুলো স্লাইডের মাধ্যমে ফেল করে যাবে। সো কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করে আমি এটাকে রোটেট করতে পারলাম, এই ক্যালকুলেশনটা থেকেই অ্যাকচুয়ালি সয়েলের স্ট্রেংথ ক্যালকুলেশন করা যায়। তো এখানে নিচে সূত্র দিয়ে দেওয়া আছে যে কয়টা স্লাইড, প্রত্যেকটা স্লাইডের হাইটের সাথে রিলেট করে, তোমরা এগুলো দেখে নিও। তাহলে আজকে মোটামুটি ভাবে এই ছিল আমাদের আলোচনা, সেটা হলো মোরস কলাম ফেইলার থিওরি কিভাবে আমরা ব্যবহার করতে পারি সয়েলের স্ট্রেংথ বের করার জন্য। এরপর আমরা ডিরেক্ট শেয়ার টেস্ট
সেটআপটা কি, কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এবং আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের মাধ্যমে কিভাবে সি বের করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা একটা ফিল্ড টেস্ট সম্পর্কে আইডিয়া পেলাম। আর নেক্সট দিন আমরা ট্রাইক্সিয়াল টেস্ট নিয়ে ডিটেল আলোচনা করব, সেটার জন্য আমাদের একটা ক্লাস বা আরো হয়তো বেশি লাগতে পারে। আজকের ক্লাস এখানে শেষ করছি।